নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি। আজকের গল্পের নাম মেঘ বৃষ্টি। লিখেছেন সুবিখ্যাত লেখক প্রচেত গুপ্ত। হঠাৎ ঢুকলে অস্বস্তি হয়, মনে হয় সব কটা আলো ঠিক মতো জ্বালানো হয়নি। এত বড় ঘরে নিশ্চয় আরও আলো আছে, সময় হলে সেগুলো জ্বালানো হবে। একটু পরে বোঝা যায় ব্যবস্থাই এরকম। ঘরে সবসময় একটা আলো ছায়া ভাব করে রাখা আছে। মনে হয় ঘরের ভেতর মানুষ আসবাব কোনোটাই খুব স্পষ্ট নয়, আবার খুব অস্পষ্টও নয়। খানিকটা সময় থাকার পর ধীরে ধীরে চোখ সয়ে আসে। কাননবালা কনস্ট্রাকশন কোম্পানির কর্ণধার আদ্যনাথ বসু এই আলো ছায়া ঘরের এক কোণে নিজের টেবিলের সামনে বসে আছেন। তাকিয়ে আছেন কম্পিউটারের দিকে। দেখলে মনে হবে কয়েক কোটি টাকার মালিক এই 58 বছরের মানুষটি গভীর মনোযোগ দিয়ে কম্পিউটারের পর্দায় জরুরি কিছু দেখছেন। গত 3 বছরের ব্যালেন্স শিট অথবা আগামী কোনো প্রকল্পের জটিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ঘটনা কিন্তু তা নয়। আদ্যনাথ বাবু এখন তাকিয়ে আছেন তার কম্পিউটারের স্ক্রিন সেভার ছবিটার দিকে। কম্পিউটারে যখন কোনো কাজ হয় না, তখন এই ছবি পর্দায় ভেসে থাকে। আদ্যনাথ বাবুর ঠোঁটের কোণে ছেলে মানুষই ধরনের একটা সামান্য হাসি, চোখে মুগ্ধ ভাব। যখনই তিনি এই ছবিটা দেখেন, চোখে এই মুগ্ধ ভাবটা ফুটে ওঠে। ঠিক মতো খেয়াল করলে ঘরের কম আলোতেও সেই ভাব বোঝা যায়, আজও বোঝা যাচ্ছে। ছবিটা সন্দীপের তৈরি। ভাবনা, গল্প, ছবি, কম্পিউটার প্রোগ্রাম সবটাই তার নিজের হাতে করা। এটাই ছিল তার চাকরির পরীক্ষা। বিজ্ঞাপনে বলা হয়েছিল প্রার্থীদের একটা করে কম্পিউটার স্ক্রিন সেভার তৈরি করে সিডি জমা দিতে হবে। সময় 10 দিন। সঙ্গে দিতে হবে বায়োডাটা আর পাসপোর্ট ছবি। মণিদীপা এসে বলল, সারাদিন কম্পিউটারে বসে কি খটর খটর করছো? বললাম না ও সব পাগলামিতে নেচো না। সন্দীপ মুখ তুলে বলে, পাগলামি বলছো কেন? মণিদীপা চাপা গলায় বলে, পাগলামি বলবো না তো কি বলবো? পরীক্ষা নেই, ইন্টারভিউ নেই, এ আবার কেমন চাকরি? শুধু কম্পিউটারের স্ক্রিন সেভার বানাও? নিশ্চয় এর ভেতরে কোনো 420 ব্যাপার আছে। স্ক্রিন সেভার তৈরির ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে মনি। তুমি জানো না, আজকাল চাকরির পরীক্ষাগুলো একেবারে অন্যরকম হয়ে গেছে। ফর্মটাই উল্টে পাল্টে গেছে। আগের মতো জেনারেল নলেজ মুখস্থ করে কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে যেতে হয় না। মণিদীপা মুখ বেঁকিয়ে বলল, তাহলে কি করতে হয়? নাচ গান করতে হয়? সন্দীপ উৎসাহ নিয়ে বলল, হতে পারে, অসম্ভব নয়। এই তো অঞ্জন কোথায় ইন্টারভিউ দিতে গিয়েছিল, গিয়ে তো একেবারে কোথায় ইন্টারভিউ? কলকাতা থেকে অনেক দূরে বাগান বাড়িতে বিরাট পিকনিকের আয়োজন। ইন্টারভিউ বোর্ডের কর্তারা বড় বড় হাঁড়িতে মাংস রান্না করছে। সারাদিন খাওয়া দাওয়া হইচই, পিকনিকে যেমন হয় আর কি। পরে জানা গেল ওটাই নাকি পরীক্ষা ছিল। যা দেখার দেখে নেওয়া হয়েছে, বোঝো একবার।
মণিদীপা এবার ধমকে ওঠে, থামো দেখি। উনি একেবারে বিরাট বুঝে বসে আছেন। যত সব গল্প কথা। এই কারণেই তোমার মতো ছেলেরা বেকার বসে থাকে। এসব পাগলামিতে সময় নষ্ট না করে ঠিকঠাক রাস্তায় চাকরির চেষ্টা করো এবার। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না বলে দিলাম। সন্দীপ সে কথায় কান না দিয়ে বলল, জিনিসটা একবার দেখবে মনি। অনেকটা করে ফেলেছি, মনে হচ্ছে মজার হয়েছে। মাঝখানে একটা মোচড় আছে, দেখবে একবার? মণিদীপা কড়া গলায় বলল, না, দেখব না। একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে মজা বা মোচড় কোনোটাই দেখার ইচ্ছে আমার নেই। তুমি নিজে দেখো, আমি চললাম। এরপর নিজেকে থামানো উচিত ছিল। সন্দীপ থামেনি। সে 10 দিনের মাথায় জিনিসটা বানিয়ে ফেলে এবং বিজ্ঞাপনের ঠিকানায় জমা দিয়ে আসে। জিনিসটা এরকম: একটা পুকুর, পুকুরের চারপাশে সবুজ গাছ, হাওয়ায় গাছের পাতা নড়ছে, পুকুরের জলে মেঘের হালকা নীল ছায়া, তাতে মাঝে মাঝে শুকনো পাতা উড়ে এসে পড়ছে। সামান্য কেঁপে উঠছে জল, গোল হয়ে ছড়িয়ে পড়ছে, আবার স্থির হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ছবির ডান দিকে বাঁধানো পুকুর ঘাট, সেই ঘাটের রং টকটকে লাল। ছবি এই পর্যন্ত স্বাভাবিক। একটা নরম সরম পুকুর ঘাটের ছবি যেন। মোচড়টা দেওয়া আছে এরপরে। সেই মোচড়ে দেখা যাচ্ছে পুকুর ঘাটে প্রমাণ সাইজের একটা পেট মোটা কাতলা মাছ বসে আছে পিঁড়ি পেতে। তার কানকো হাতে লম্বা একটা ছিপ, চোখে গোল চশমা, মুখ গম্ভীর, মাথার পিছনে লাঠিতে ছাতা বাঁধা। সেই ছাতা একপাশে কাত হয়ে আছে, পাশে টিফিন বাক্স, জলের বোতল। পেট মোটা চকচকে মাছ একটু পরপরই ছিপ তুলে দেখছে, কিছু নেই। হতাশ ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ছে। বোঝা যাচ্ছে বারবার তার টোপ খেয়ে পালিয়ে যাচ্ছে। বেচারি বড়শিতে ফের টোপ গেঁথে জলে ফেলছে। গোল চশমার ফাঁক দিয়ে তাকিয়ে থাকছে জলে। আবার একটু পরে ছিপ তুলে দেখছে, কিছু নেই। ছবিটা এভাবেই চলতে থাকছে। ঠিক 7 দিনের মাথায় চিঠি এলো। সন্দীপ আবার সেদিন কলকাতায় ছিল না। রাতে বাড়ি ফিরে দেখল চিঠিতে বেতন, পার্কস, ছুটি সব বিস্তারিত লেখা। আদ্যনাথবাবু কি সেই স্ক্রিন সেভারটাই এখন দেখছেন? মনে হচ্ছে দেখছেন। সন্দীপ এদিকে বসে ঠিক বুঝতে পারছে না। সে চাকরিতে যোগ দিয়েছে 3 মাস হতে চলল। এখনো মানুষটার বেশিটাই সন্দীপ বুঝতে পারেনি। এই ঘরটার মতো স্পষ্ট নয়, আবার অস্পষ্ট নয়। শুধু এইটুকু বুঝতে পারে মানুষটা ইন্টারেস্টিং। আদ্যনাথবাবু মুখ না ঘুরিয়েই সামান্য হাসলেন, বললেন, কেমন আছো সন্দীপ? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আদ্যনাথবাবু এবার মুখ ফেরালেন। কথায় বলে, মানুষ সব কিছু লুকোতে পারে, কিন্তু বুদ্ধি লুকোতে পারে না। ধারালো মুখ, টিকালো নাক, ঝকঝকে চোখে বুদ্ধি নিজে থেকেই ফুটে ওঠে। এই মানুষটার ক্ষেত্রে ঘটনা অন্যরকম। কালো, মোটা এবং অপেক্ষাকৃত বেটে এই প্রখর বুদ্ধিমান মানুষটার মুখটা যেন একটু বেশি রকমের গোল। নাকটা বড়, চোখ দুটো ছোট ছোট। অফিসে কেউ কেউ বলে নিজের বদখত চেহারাটা ঢেকে রাখতেই উনি নাকি ঘরে কম আলোর ব্যবস্থা করেছেন। আমি খুব একটা ভালো নেই সন্দীপ।
সন্দীপ খানিকটা ব্যস্ত হয়ে বলে, কেন স্যার, কি হয়েছে? শরীর খারাপ? আদ্যনাথ বাবু আবার একটু হাসলেন, বললেন, না, শরীর খারাপ নয়, মন খারাপ। কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, তারপর থেকেই মনটা খারাপ। এত বয়স্ক একটা মানুষের স্বপ্ন দেখে মন খারাপ হয়েছে শুনে হেসে ফেলা উচিত। সন্দীপে সেরকম কিছু হলো না, উল্টে তার খুব ইচ্ছে করল স্বপ্নটা কি সেটা জানতে। মালিকের স্বপ্ন জানতে চাওয়া কি ঠিক হবে? এখানে তোমার চাকরির ঠিক কতদিন হলো সন্দীপ? 3 মাস স্যার। আজকে নিয়ে 3 মাস 2 দিন। আমি জয়েন করেছিলাম। আদ্যনাথবাবু হাত তুলে থামিয়ে দিলেন। টেবিলের এক পাশে রাখা ইন্টারকম তুলে চাপা গলায় বললেন, চা। তারপর মুখ ফিরিয়ে বললেন, সন্দীপ, এই সময়ের মধ্যে তুমি কি কোম্পানির কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছ? সন্দীপ একটু আমতা করে বলল, না স্যার, এখনো পর্যন্ত সেরকম কোনো অ্যাসাইনমেন্ট পাইনি। শুধু গোসাবার কাছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমি জানি তুমি ওখানে একটা গেস্ট হাউসের প্রপোজাল দিয়েছিলে, একেবারে নদীর গায়ে গেস্ট হাউস। আমার মনে পড়ছে, ওরা আমাকে ফাইলটা দেখিয়েছিল। একতলায় কিছু থাকবে না, শুধু বাগান। দোতলার ওপর বড় 2 কাচের ঘর, সামনে ছাদটা নদী পর্যন্ত এগিয়ে যাবে, তাই তো? সন্দীপ উৎসাহী হয়ে বলে, হ্যাঁ স্যার, একটা লঞ্চ রাখার কথাও বলেছিলাম। প্রপোজালটা কি খারাপ ছিল স্যার? না, খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তবু আমি বাতিল করে দিই, কারণ জিনিসটার মূলে একটা গোলমাল আছে। আমরা ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির অর্ডার পেয়েছি, গেস্ট হাউস বানানোর নয়। যা দরকার করার কথা নয় সেটা করলে ফোকাস নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সন্দীপ খানিকটা লজ্জিত হয়ে বলে, সরি স্যার। আদ্যনাথবাবু অল্প হাত তুললেন, বললেন, ইটস ওকে মাই বয়, ইটস ওকে। সন্দীপ লক্ষ্য করে দেখেছে মানুষটার গলার আওয়াজটাও ঘরের আলোর মতো চাপা। প্রথমে একটু অস্বস্তি হয় ঠিকই, তবে পরে কেটে যায়। সন্দীপ, আজ তোমাকে একটা প্রজেক্টের ব্যাপারে ডেকেছি। খুব বড় প্রজেক্ট। এত বড় প্রজেক্ট কাননবালা কনস্ট্রাকশন আগে কখনো করেনি, পরে আর কখনো করতে পারবে কি না ঠিক নেই। তুমি বোধহয় জানো না, নতুন কোনো প্রজেক্টের আলোচনায় আমি সাধারণত কোম্পানির ওপরের দিকের সকলকে ডেকে নিই, কিন্তু এটার ক্ষেত্রে আমি তা করছি না। আমি চাইছি প্রাথমিকভাবে জিনিসটা গোপন থাকুক, যতক্ষণ না ভাবনাটা ফাইনাল হচ্ছে। শুধু তুমি আর আমি জানব, এটাই হবে তোমার এখানে প্রথম কাজ। এই পর্যন্ত বলে আদ্যনাথবাবু থামলেন, চোখ তুলে বললেন, কেমন লাগছে সন্দীপ? তুমি কি উত্তেজনা বোধ করছো? সন্দীপ কি বলবে বুঝতে পারছে না, তার বিশ্বাস হচ্ছে না। টানা 3 মাস কাজ ছাড়া বসে থাকার পর এত বড় একটা দায়িত্ব, অবিশ্বাস্য তো লাগবেই। কাজ ছাড়া বসে থাকার কথা শুনে মনে হবে সন্দীপ এই অফিসের কোনো হেজি পেজি কর্মচারী। ঘটনা কিন্তু একেবারেই উল্টো। সে একজন যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক, তার পদের নামটাও রাশভারী। আইডিয়া অ্যাসিস্ট্যান্ট, ভাবনার সহকারী। কোম্পানির মালিক নিজে এই পদ তৈরি করেছেন
নামটাও তার দেওয়া। সন্দীপের কাজ হলো প্রয়োজন মতো কোম্পানিকে বিভিন্ন ধরনের ভাবনা যোগান দেওয়া। গোড়াতে অফিসে অনেকেই গুজগুজ ফুসফুস শুরু করে। কেউ বলল, পাগলামি ছাড়া কিছু নয়, কবিতা লেখার জন্য মালিক লোক রেখেছে। কেউ বলল, পয়সার অপচয়। এইভাবেই বড় কোম্পানি ডোবে। ইতিহাস বই খুললে অজস্র উদাহরণ পাওয়া যাবে। দু একজন আরেকটু এগিয়ে গেল। তাদের মতে এসব হলো আত্মীয় ঢোকানোর ফিকির। লোকটা নিশ্চয় মালিকের মামা বাড়ির দিকের কেউ হবে। খোঁজ নাও, ভালো করে খোঁজ নিলেই সব জানতে পারবে। কথাটা কানে গেল আদ্যনাথ বাবুর। তারপরই সন্দীপ 7 তলার ওপর আলাদা ঘর পেল। বাড়ি থেকে অফিস আসার জন্য আলাদা গাড়ি পেল। সেই গাড়ি সকাল 9টায় বাড়ির সামনে হর্ন বাজায়। সন্দীপের মুখে শুনে বিশ্বাস হয়নি। মণিদীপা একদিন সকালে নিজের চোখে গাড়ি দেখতে এলো। হর্ন শুনে নাক কুচকালো। বলল, ছি, গাড়ির হর্নটা কি বিচ্ছিরি। বিয়ের পর কিন্তু এরকম বিচ্ছিরি হর্ন একদম অ্যালাউ করব না। সকালবেলা এরকম হর্ন শুনে ঘুম ভাঙবে, ইস, আমি ভাবতেও পারছি না। সন্দীপের দেরি হয়ে গেছে। সে গালে দাড়ি কামানোর সাবান ঘষতে ঘষতে অবাক হয়ে বলল, 9টায় ঘুম ভাঙবে? সে কি, বিয়ের পর অত বেলা পর্যন্ত ঘুমবে নাকি তুমি? মণিদীপা ঠোঁট টিপে হেসে বলল, ঘুমোবই তো, কত রাত পর্যন্ত দুজনে জাগবো না বুঝি? বেয়ারা এসে টেবিলে ট্রে বসিয়ে দিয়ে গেল। ট্রেতে কাপ, ডিশ, চায়ের পট, দুধ, চিনি সব আলাদা আলাদা সাজানো। আদ্যনাথ বাবুর এটাই অভ্যেস। তিনি নিজের হাতে চা বানিয়ে খান। সন্দীপ কাপা গলায় বলল, স্যার, প্রজেক্টটা কি জানতে পারি? আদ্যনাথ বাবু কথার উত্তর দিলেন না। মন দিয়ে চা বানাতে লাগলেন। শুধু একবার মুখ তুলে বললেন, চিনি? সন্দীপ চায়ে বেশি চিনি খায়। ঘাবড়ে গিয়ে বলল, কম স্যার। সন্দীপকে চা এগিয়ে দিয়ে আদ্যনাথ বাবু নিজের কাপে চুমুক দিলেন। সন্দীপ, তোমার কি জানতে ইচ্ছে করছে না আমি কাল কি স্বপ্ন দেখেছি? কেন আমার মন খারাপ? সন্দীপ মাথা চুলকে বলল, ইচ্ছে করছে স্যার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছি না। আদ্যনাথ বাবু তার চাকা লাগানো দামি চেয়ারটা ঠেলে একটু পিছনে সরিয়ে নিলেন। সন্দীপ, আমি ব্যক্তিগত কথা বলতে পছন্দ করি না, বলিও না, কিন্তু এই নতুন প্রজেক্টের সঙ্গে বিষয়টা জড়িত। সেই কারণেই তোমার জানা প্রয়োজন। আমার এই মন খারাপের গল্পটা না শুনলে তুমি কাজটা ঠিক মতো করতে পারবে না। যে ভাবনা তোমার কাছে চাইছি সেটা হয়তো পাবো না। সন্দীপ লক্ষ্য করল কোথা থেকে যেন আলোর হালকা একটা রেশ মানুষটার মুখের একদিকে এসে পড়েছে। মানুষটাকে আরও রহস্যময় মনে হচ্ছে। তুমি কি জানো কাননবালাকে? সন্দীপ কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখল। কাননবালা যে মালিকের স্ত্রীর নাম তাই এ অফিসের সকলেরই জানা। সেই মহিলা সম্পর্কে নানা ধরনের গল্পও রয়েছে। বেশিটাই কেচ্ছা কেলেঙ্কারির গল্প। বয়স অল্প আর ভয়ঙ্কর রকম সুন্দরী ছিলেন। বিয়ের খুব অল্প দিনের মধ্যেই মারা যান। সে মৃত্যু নিয়েও নাকি গোলমাল রয়েছে। এসব সত্যি না মিথ্যে সন্দীপ জানে না, জানার ইচ্ছেও নেই। সে ঠিক বুঝতে পারছে না নতুন প্রজেক্টের সঙ্গে ওই মৃতা মহিলার কি সম্পর্ক।
সন্দীপ মাথা নামিয়ে বলল, স্যার জানি উনি আপনার স্ত্রী, মারা গেছেন। মারা যায়নি, আত্মহত্যা করেছে। গোপন রাখার যতই চেষ্টা হোক না কেন, সাধারণত পছন্দ অপছন্দের ব্যাপারগুলো বিয়ের কয়েকদিনের মধ্যে ধরা পড়ে যায়। আমার স্ত্রীর ক্ষেত্রে ধরা পড়তে বেশি সময় লাগে। কাননবালা আমাকে ছেড়ে তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে যায় বিয়ের ঠিক 1 বছরের মাথায়। চলে যায় না বলে পালিয়ে যায় বলাটাই ঠিক হবে। প্রথমে যায় দিল্লি, সেখান থেকে অন্য আর একজন তাকে নিয়ে চলে আসে বেনারস। বেনারসেই কাননবালা আত্মহত্যা করে, গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। মৃত্যুর 3 দিন বাদে দরজা ভেঙে পোড়া পচা গলা দেহ বের করতে হয়েছিল। আমি মর্গে গিয়ে বডি আইডেন্টিফাই করেছিলাম কানের দুল দেখে। দুলটা আমার মায়ের ছিল। তুমি আর 1 কাপ চা খাবে সন্দীপ? দার্জিলিংয়ের সব চা ভালো হয় না, এই চাটা ভালো। আমি আবার মকাই বাড়ির চা বেশি পছন্দ করি। অনেকে বলে কার্সিয়াংয়ের দিকের চা বেস্ট। সাউথ থেকেও ভালো জিনিস আসছে, লিকার অনেক সফট হয়। সন্দীপের মনে হয়েছিল সে কিছুক্ষণ কথা বলতে পারবে না, কথা বলতে গেলে তার গলা বুঝে আসবে। তা হলো না, কোনো রকমে বলল, থ্যাংক ইউ স্যার, আমি আর চা খাবো না। ঠিক আছে, তাহলে আমি নিজের জন্য আর 1 কাপ চা বানিয়ে নিই। আদ্যনাথবাবু চেয়ারটা আবার টেবিলের কাছে টেনে আনলেন। টিপটের ওপর ঢেকে রাখা টি কজিটা যত্ন করে তুলে কাপে চা ঢাললেন। চিনির একটা কিউব ফেললেন। চামচ দিয়ে সামান্য নেড়ে কাপে চুমুক দিয়ে মুখে আরামের একটা ভঙ্গি করলেন। তারপর কাপের দিকে তাকিয়েই বলতে শুরু করলেন, আবার কাল রাতে স্বপ্নে কাননবালা এসেছিল, অনেক দিন পর, আফটার এ লং টাইম। সম্ভবত শেষ রাতের দিকে এলো। সেটা নাও হতে পারে, অন্য কোনো সময়েও হতে পারে। স্বপ্ন তো, সময়টা গুলিয়ে যায়। দেখার সময় একরকম মনে হয়, আসলে হয়তো অন্য রকম। যাই হোক, আমি দেখলাম সে একটা নীল রঙের বেনারসি শাড়ি পরেছে, ঘন নীল। এটা একটা আশ্চর্যের ঘটনা। স্বপ্নে সাধারণত সেসব পোশাক আশাকি দেখা যায় যেগুলো বাস্তবে ব্যবহার হয়েছে। কাননবালাকে আমি কখনো নীল বেনারসি পরতে দেখিনি। বিয়ের রাতে সে যেটা পরেছিল সেটা ছিল মেরুন, ডার্ক মেরুন। ভুল করেছি কিনা জানার জন্য আজ সকালে আমি বিয়ের অ্যালবাম খুলেছিলাম, দেখলাম না, ভুল করিনি, শাড়ি মেরুনই। তাহলে নীল বেনারসি দেখলাম কেন? তাছাড়া স্বপ্নে রং দেখাটাও অসম্ভব। যাই হোক, দেখলাম কাননবালার গায়ের নীল শাড়ি ভিজে একেবারে চুপচুপে হয়ে আছে। সেই জলে আমার ঘরের মেঝে ভেসে যাচ্ছে। আবার থামলেন আদ্যনাথ। হাতের কাপ মুখ পর্যন্ত তুলে নামিয়ে রাখলেন। সম্ভবত খেতে দেরি হয়ে যাওয়ার কারণে চা ঠান্ডা হয়ে গেছে। বুঝলে সন্দীপ, মেয়েটার 2টো ছেলে মানুষই ছিল। তার মধ্যে একটা হলো মার্কেটিং, কেনাকাটা করা, দোকান বাজারের শখ সব মেয়েদের কম বেশি থাকে। আমার স্ত্রীর বয়স কম ছিল, ফলে এই শখ তার চেয়ে একটু বেশি হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমি কখনো তাকে বাধা দিইনি,
একটা কিছু নিয়ে তো থাকবে। টাকা আর গাড়ি নিয়ে যখন খুশি বাজারে বেরিয়ে যেত। আমি ওকে মার্কেটিং করতে একবার সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেলাম। দ্যাট ওয়াজ হার ফার্স্ট টাইম প্লেন জার্নি। গোটা পথটা চোখ বুজে আমার হাত ধরে থাকলো। আমি তো খানিকটা লজ্জাতেই পড়লাম। প্লেন শুদ্ধ সবাই দেখছে, বোঝো কি কাণ্ড। কিন্তু দ্বিতীয় ছেলে মানুষটি খুব সমস্যা করত। মেয়েটা ভীষণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসত, কিছুতেই সামলানো যেত না। একটা সুযোগ পেলেই হলো, ফাঁকতালে খানিকটা ভিজে নিত। কত বকাবকি করেছি, নতুন বউ ছাদে বারান্দায় দাঁড়িয়ে ওরকমভাবে ভেজে। লুকস আড। তাছাড়া সর্দি কাশি লেগেই থাকতো। প্রথমে ভাবতাম ছোটবেলাটা গ্রামে কেটেছে, ভেজার হ্যাবিটটা রয়ে গেছে, ঠিক হয়ে যাবে। ঠিক হলো না। কাল স্বপ্নেও দেখি এক ব্যাপার। আমি বললাম, এ কি কানন, নিশ্চয় আবার বৃষ্টিতে ভিজেছ। উফ, তোমার ছেলে মানুষই এখনো যায়নি দেখছি। ছি ছি, দেখো তো ঘরটাকে কি করে ফেললে। যাও কাপড় বদলে এসো। ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। কাননবালা হাত দিয়ে কপাল থেকে ভেজা চুল সরালো, তারপর হেসে মাথা নাড়ল। চুল থেকে জল পড়ল মুক্ত দানার মতো। সেই জল এসে পড়ল আমার বিছানার ওপর, আমার গায়ের ওপর। তারপর হেসে বলল। আদ্যনাথ বাবু থামলেন, মুখ তুলে সন্দীপেরই চোখের দিকে তাকালেন সরাসরি। বললেন, তুমি কি পার্সোনাল কথা শুনতে বিরক্ত হচ্ছ? সন্দীপ যেন সে কথা শুনতে পেল না। সে আপন মনে ফিস ফিস করে বলল, কি বলল? আদ্যনাথবাবু চোখ না সরিয়ে বলেন, কি বলল? বলল, দূর, জল কোথায়? এ তো কেরোসিন, গন্ধ পাচ্ছ না? কেরোসিন? হ্যাঁ, কেরোসিন। সুইসাইডের সময় কাননবালা। কথা থামিয়ে আদ্যনাথবাবু মুখ নামিয়ে নিজের মনেই হাসলেন। মুখ নামানো অবস্থাতেই ইন্টারকম তুলে বললেন, গাড়ি রেডি করতে বলুন, আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। তারপর মুখ তুলে সন্দীপের দিকে তাকিয়ে বললেন, ইয়েস মাই বয়, বুড়ো মানুষের প্রেম কাহিনী কেমন লাগলো? হাসি পেল? যাক সন্দীপ, আমি ঠিক করেছি কাননবালার নামে একটা বাজার বানাবো। এখন যা বলে ওই শপিং মল। এমন শপিং মল যা কেউ কখনো দেখা তো দূরের কথা, ভাবতেও পারেনি। তুমি ভাববে, সেই ভাবনা দেখে সবাই চমকে যাবে। ইয়েস, তুমি। টাকা নিয়ে ভাববে না। আমি ইচ্ছে করলে পৃথিবীর বড় বড় শপিং মলের ভিডিও সিডি তোমাকে দিতে পারতাম, ঘুরিয়েও আনতে পারতাম, কিন্তু সেটা চাইছি না। আমার আশঙ্কা তাতে তোমার নিজের ভাবনাটা নষ্ট হয়ে যাবে। টেক্স 7 days। 7 দিন সময় নাও। ঠিক 7 দিন পরে প্রজেক্ট রিপোর্ট নিয়ে তুমি আমার কাছে আসবে। বেস্ট অফ লাক। একটা ঘোরের মধ্যে দিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে সন্দীপের মনে পড়ল, আজ কাকে যেন সে অপেক্ষা করতে বলেছিল। কাকে বলেছিল? কোথায় সে অপেক্ষা করছে? মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। মণিদীপার রাগের ব্যাপারটা অদ্ভুত। কোনো একটা বিষয় নিয়ে সে টানা রেগে থাকতে পারে না। প্রথমে 3 দিন রাখবে, তারপর একটা বিরতি দিয়ে আবার 1 দিন রাখবে। এই বিরতিটাও অদ্ভুত, হঠাৎ এবং
চমকে দেওয়া বিরতি। সেই সময়টা তাকে দেখলে মনে হবে কিছুই যেন হয়নি, পরেও কিছু হবে না। এবার কিন্তু তা হচ্ছে না। বিরতি বা চমকে দেওয়া তো দূরের কথা, 5 দিন হতে চলল সে কোনো রকম যোগাযোগই করছে না। মোবাইল বন্ধ, বাড়িতেও সে ফোন ধরছে না। ধরছে নমিতার মা। কাল রাতে নমিতার মা ফোনে সন্দীপকে ধমক দিয়েছে। দেখেন, আপনি কিন্তু বড্ড জ্বালাতন করেন। দিদিমণি আপনারে ফোন করতে না করেছে, তবু আপনি বারবার ফোন করেন কেন? এইটা করবেন না, আপনার একটা প্রেস্টিজ নাই? যখন বেকার ছিলেন তখন না হয় একটা কথা ছিল, এখন তো আর বেকার নন। তবে নমিতার মা মণিদীপাদের রান্নার লোক। সন্দীপ তাকে চেনে না এমন নয়। গত 7 বছর যে বাড়ির মেয়ের সঙ্গে সে প্রেম করছে, সে বাড়ির রান্নার লোককে না চেনার কোনো কারণ নেই। সে তাড়াতাড়ি বলে, নমিতার মা, একটা খুব জরুরি কথা। নমিতার মা ফোন কেটে দেয়। মণিদীপার অবশ্য কোনো দোষ নেই। একটা সুন্দরী মেয়েকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে যদি ঠায় 2 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, এবং যার জন্য দাঁড়িয়ে আছে তার মোবাইল ফোন যদি সেই সময় বন্ধ থাকে, তাহলে এমন ঘটনা ঘটতেই পারে। সন্দীপ সেদিন কফি শপে বসে মণিদীপাকে সবটা খুলে বলতে যায়, পুরোটা পারে না। মালিকের সঙ্গে মিটিং, স্বপ্ন, গোপন প্রজেক্ট পর্যন্ত বলার পরই মণিদীপা আরও রেগে যায়। চাপা গলায় ধমকে বলে, একজন তোমাকে তার স্বপ্নের কথা বলবে, আর সেটা শোনার জন্য তুমি তোমার প্রেমিকাকে 1 ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখবে? কথাটা বলতে তোমার লজ্জা করছে না? আহা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না মণি। স্বপ্নটা সিরিয়াস, সেটা তুমি শোনো, শুনলে চমকে যাবে, ভীষণ ইন্টারেস্টিং। চুপ করো, একদম চুপ। স্বপ্ন সিরিয়াস না স্বপ্ন হাসির সেটা জানার কোনো দরকার নেই। অনেক হয়েছে, আর নয়। এটাই তোমার সঙ্গে আমার শেষ কফি খাওয়া। সন্দীপ পরিস্থিতি সামলাতে যায়। কাচুমাচু মুখে বলে, তোমাকে তো বলেছি, আদ্যনাথ বাবু মানুষটা কয়েক কোটি টাকার মালিক, অত বড় ব্যবসা, তবু কোথায় যেন একটা ছেলে মানুষই আছে। বলিনি তোমাকে? মণিদীপা কফির মগে চুমুক দেয়। তার ঠোঁটের পাশে ক্রিম লাগে। ন্যাপকিন তুলে সেই ক্রিম মুছে ঠান্ডা গলায় বলে, বলেছ তো, কি হয়েছে? তুমি তোমার ছেলে মানুষকে কোলে নিয়ে বড় মানুষ করো, আমি তো আপত্তি করছি না। করছি কি, কিন্তু আমাকে ছাড়ো। মণি, এটা আমার প্রথম বড় কাজ। 3 মাস বসে বসে মাইনে নেওয়ার পর এটাই আমার ফার্স্ট চান্স। আমার প্রজেক্ট যদি ওর পছন্দ হয়। মণিদীপা টেবিল ছেড়ে উঠে পড়ে, বিলের ওপর টাকা রাখে, তারপর মোবাইলটা টেবিল থেকে তুলে নিয়ে বলে, তোমার উন্মাদ মালিকের পছন্দ অপছন্দ নিয়ে ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমার ধারণা, এই লোকের সঙ্গে তুমি যদি বেশি দিন কাজ করো, তাহলে তুমি দ্রুত উন্মাদে পরিণত হবে, খোঁচা খোঁচা দাড়ি রাখবে। দুঃখিত, আমি তোমার সেই অবস্থা দেখতে চাই না, সুতরাং বিদায়। দয়া করে তুমি আমাকে আর বিরক্ত করবে না। সন্দীপ একটু আগে পর্যন্ত খাটে বেড কভার মুড়ি দিয়ে শুয়েছিল, এখন পিঠ টান করে বসে আছে। তার 2 চোখই বোঝা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। 3 দিন হলো সে অফিসে যাচ্ছে না। প্রথম 2 দিন অফিসেই প্রজেক্টটা তৈরির চেষ্টা করেছিল।
হুড়মুড় করে খান কয়েক বাড়ির ছবি এঁকে ফেলেছিল, কিন্তু তাতে কিছু কাজ হয়নি। তখন ভাবল বাড়িতে বসলে কাজ হবে, তাই অফিস না গিয়ে বাড়িতে বসে রাত দিন কাজ করেছে। তার খাটের পাশ পর্যন্ত টেবিলটা টানা, সেখানে কম্পিউটারের পাশে তাড়া তাড়া কাগজ, টেবিলের তলাতেও তাই। তবে সে কাগজগুলো দুমড়ানো, মুচড়ানো এবং ছেঁড়া। হঠাৎ দেখলে মনে হবে সন্দীপ ধ্যান বা যোগ ব্যায়াম ধরনের কিছু করছে। দুটোর একটাও ঠিক নয়। আসলে এই মুহূর্তে সে চেষ্টা করছে একটা বইয়ের কথা মনে করতে, একেবারে ফালতু বই, পাতলা ফিনফিনে, 1 বছর আগে বেকার থাকার সময় চৌরঙ্গীর বাস গুমটি থেকে কিনেছিল। বইয়ের নাম পুরুষ মানুষের রাগ কমানোর সহজ উপায়। তাতে 100 ধরনের রাগ এবং সেগুলো কমানোর পদ্ধতি বলা ছিল। বউয়ের ওপর রাগ, চোরের ওপর রাগ, প্রেমিকার ওপর রাগ, পুলিশের ওপর রাগ থেকে শুরু করে মালিকের ওপর রাগ, কেরানির ওপর রাগ, এমনকি নিজের ওপর রাগ কমানোর পদ্ধতিও ছিল সেখানে। একেবারে 1, 2, 3 পয়েন্ট করে। এখন সেই নিজের ওপর রাগের অংশটাই মনে করার চেষ্টা করছে সন্দীপ। সমস্যা হলো আবছা আবছা মনে পড়ছে, সবটা পড়ছে না। পদ্ধতির নাম ক্রোধ তাপ বিতাড়ন। এই পদ্ধতিতে প্রথমে ঘরের সব জানলা দরজা খুলে দিতে হবে। তারপর খাটের ওপর টান টান হয়ে শুয়ে পড়ুন। মনে রাখবেন, ক্রোধের তাপকে তাড়াতে হলে আগে তাকে চেপে ধরতে হবে। তাই একটা চাদর নিয়ে পুরো শরীর ঢাকা দিন। খানিকটা পরে চাদর সরিয়ে ফেলুন। এবার খোলা দরজার দিকে মুখ করে পিঠ সোজা করে চোখ বুজে বসুন। এর পরেরটাই আসল। সেটা হলো ব্যাস। সন্দীপের আর মনে নেই, আসলটাই মনে নেই, থাকবেই বা কি করে? কতদিন আগে হেলাফেলা করে পড়া সে জিনিস কি এখন মনে থাকে? অথচ থাকার দরকার ছিল, কারণ এই মুহূর্তে সন্দীপের নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। এই রাগের পরিণতি কি হতে পারে সন্দীপ জানে না এমন নয়, ভালো করেই জানে। শোকজ, সাসপেনশন, চাকরি থেকে বরখাস্তের মতো যে কোনো ধরনের ভয়ঙ্কর পরিণতির সম্ভাবনা রয়েছে। অনেকটা আত্মহত্যার মতো, তবু করতে ইচ্ছে করছে। সম্ভবত এরকমটাই হয়। ভয়ঙ্কর পরিণতির সম্ভাবনা জানা থাকলে মারাত্মক কাজের জন্য মন ছটফট করে। মানুষ সামান্য দড়ি হাতে খাড়া পাহাড় বেয়ে উঠে যায়, পলকা ছিপ নৌকো নিয়ে ঝাঁপিয়ে পড়ে উত্তাল সমুদ্রে। সন্দীপের ইচ্ছে করছে টেবিলের ওপর রাখা কাগজগুলো বগল দাবা করে এখনই সোজা অফিসে পৌঁছে যেতে। পৌঁছে সোজা উঠে যাবে 7 তলায় নিজের ঘরে। তারপর কাগজগুলো কুচি কুচি করে ছিঁড়ে জানলা খুলে ভাসিয়ে দেবে বাইরে। এখানেই শেষ নয়, আরও আছে। সন্দীপ এরপর ইন্টারকমে মালিককে ধরতে যায়। স্যার, আপনি কি খুব ব্যস্ত? মিটিং করছেন? স্যার, 1 মিনিটের জন্য মিটিং ছেড়ে উঠে আসতে হবে। একবারটি আপনি আপনার ঘরের পিছনের লম্বা জানলাটার সামনে এসে দাঁড়ান প্লিজ। এবার পর্দা সরালেই চমৎকার একটা দৃশ্য দেখতে পাবেন। দেখুন, অজস্র কাগজের টুকরো ভাসছে, শয়ে শয়ে, হাজারে হাজারে। ভালো করে দেখুন স্যার,
এক একটা টুকরো এক এক রকম। কোনোটা নৌকোর মতো পাল তুলে সামনের দিকে ছুটছে, কোনোটা পালকের মতো ফুরফুরিয়ে ভেসে নামছে নিচে, কোনোটা আবার কোন দিকে যাবে বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে পড়ছে মাঝপথে। অপূর্ব না স্যার? স্যার, নিজের কথা নিজের মুখে বলতে লজ্জা লাগে, তবু না বলে পারছি না। এই কাজটা স্যার আমি করেছি। গত 3 দিন ধরে 7খানা প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছি, 7টা শপিং মল। আজ সেগুলোই যত্ন করে ছিললাম। তারপর জানলা খুলে ছেঁড়া কাগজগুলো কেন এমন করলাম জানেন স্যার? আমি বুঝতে পারছি এগুলো কিছুই হয়নি, একেবারে সাদামাটা সাধারণ। আপনি যা চেয়েছেন তার ধারে কাছেও যেতে পারিনি। এই কারণেই নিজের উপর ভীষণ রাগ হচ্ছে স্যার। প্রায় 15 মিনিট এভাবে চোখ বুজে বসে থাকার পর সন্দীপের কেমন ভয় করে উঠল। পাগল হয়ে যাচ্ছে না তো? আশ্চর্য কিছু নয়। 3 দিনে 7 রকমের শপিং মলের কথা ভাবলে মাথা খারাপ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। মণিদীপা তো এরকম আশঙ্কার কথা বলেই ছিল। ধড়ফড় করে চোখ খুলল সন্দীপ। চোখ খুলেই চমকে উঠল। একটু দূরেই জানলার পাশে চেয়ার টেনে বসে আছে মণিদীপা। বসে নির্লিপ্ত মুখে পা দোলাচ্ছে। সন্দীপ লাফিয়ে উঠল। তুমি তুমি কখন এলে? মণিদীপা কথার উত্তর না দিয়ে চোখ কুঁচকে জিজ্ঞেস করল, এমন চেহারা হয়েছে কেন? দাড়ি টাড়ি কামাওনি? পাজামা গেঞ্জি পরে বাড়িতে বসে আছো যে? অফিসে যাও না কেন? অসুখ হয়েছে না তাড়িয়ে দিয়েছে? সন্দীপ তাড়াতাড়ি উঠে গিয়ে একটা পাঞ্জাবি গলাতে গলাতে শুকনো গলায় বলল, অসুখ টসুখ কিছু নয়। বিপদে পড়ে কটা দিনের জন্য ছুটি নিয়েছিলাম মণি। ছুটি নিয়ে এবার মহা বিপদের মধ্যে পড়েছি। মনে হচ্ছে ছুটি একেবারে পাকাপাকি নিয়ে নিতে হবে। তার মধ্যে তুমি আবার ঝামেলা পাকিয়েছ। বিপদের সময় পাশে না থাকলে তুমি কি আমার বিপদের কথাটা শুনবে? মণিদীপা মুখ ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, বাহ, বাইরেটা ঠান্ডা হয়ে গেছে, মেঘ করেছে, বৃষ্টি হবে নাকি? সন্দীপ উত্তেজিত হয়ে বলল, রাখো তোমার মেঘ বৃষ্টি। মণি, তুমি শুনলে হাসবে। আমি প্রজেক্টটা বানাতেই পারলাম না, অথচ হাতে মাত্র 2 দিন। উনি এত ভরসা করে আমাকে কাজটা দিলেন, চাকরিটা থাকবে না। মণিদীপা চেয়ার থেকে উঠে পড়ল, ঠোঁট বেঁকিয়ে হাসল, বলল, সে কি, এতদিনেও হলো না? সামান্য একটা শপিং মলের ডিজাইন ভাবতে পারলে না? আমাকে জিজ্ঞেস করলেই পারতে। আচ্ছা বলছি, চট করে শুনে নাও। 1 তলায় জামা কাপড়, 2 তলায় ক্রকারিজ, 3 তলাটা শুধু অর্নামেন্টসের জন্য রাখো। 4 তলার একদিকে কসমেটিক্স আর একদিকে বিউটি পার্লার, স্পা, জিম। চলবে? সন্দীপ অস্থিরভাবে মাথা নাড়িয়ে বলল, না না, এরকম নয়। এরকম তো আমি অনেকগুলো করেছি, অন্য কিছু, অন্য রকম। সেটা কীরকম? চোখ বড় করে বলল মণিদীপা। সন্দীপ হতাশ হয়ে ফের খাটের উপর গিয়ে বসল। বিড়বিড় করে খানিকটা আপন মনেই বলল, কীরকম সেটাই তো বুঝতে পারছি না। ভাবছি, অনেক ভাবছি, তবু মাথায় আসছে না জিনিসটা হবে আদ্যনাথ বসুর স্বপ্নের মতো, তার পালিয়ে যাওয়া মৃত স্ত্রী কাননবালার শখের মতো।
পালিয়ে যাওয়া মরা বউয়ের জন্য বুড়ো মানুষটার ভালোবাসার একটা ছোঁয়া থাকবে তাতে। সেই ছোঁয়া হবে সুন্দর অথচ মন খারাপ করা। মণিদীপা খাটের পাশে এগিয়ে এলো, সন্দীপের কাঁধে হাত রেখে বলল, গোড়াতেই বলেছিলাম এটা একটা পাগলামির চাকরি, যেখানে এখানে বেশি দিন থাকলে নিজেও পাগল হয়ে যাবে। সেটাই হয়েছে, পাগল হয়ে যেতে শুরু করেছ। নইলে কেউ শপিং মলের ডিজাইন করতে গিয়ে স্বপ্ন, সুন্দর, মন খারাপ এসব ভাবে? একটা পেতনি মার্কেটিং করবে বলে যা করছো সেটা পাগলামি ছাড়া আর কিছু নয়। শহরে অনেক শপিং মল রয়েছে, তোমার পেতনিকে বলো বেশি রাতে সেগুলোর একটাই ঢুকে পড়তে। নিশ্চিন্তে ব্যাগ ভর্তি বাজার সেরে কফি টফি খেয়ে বাড়ি ফিরতে পারবে, কেউ বিরক্ত করবে না। সন্দীপ ক্লান্ত গলায় বলল, জিনিসটা ঠাট্টার নয় মনি। ছি, ঠাট্টার হবে কেন? পেতনির জন্য বাজার বানানো কি একটা ঠাট্টার জিনিস হলো? খুবই সিরিয়াস জিনিস। তবে আপাতত ওই সব হাবিজাবি চিন্তা ছেড়ে আমার সঙ্গে তুমি বেরোবে। এই মেঘলা দুপুরে আমরা দুজনে খানিকক্ষণ রাস্তায় হাঁটব, তারপর বৃষ্টি নামলে কোনো একটা চায়ের দোকানে ঢুকে ভাড়ে করে চা খাবো। মনে হয় এতে পুরো অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি খানিকটা সময় পাবে। যাও, তৈরি হয়ে নাও। দাড়িটা কামাতে হবে না, বেশ একটা পাগল পাগল দেখাচ্ছে। মেঘলা দিনে পাগলের পাশে হাঁটতে কেমন লাগে দেখি। সন্দীপের বেরোতে একেবারেই ইচ্ছে নেই, তার ইচ্ছে আবার ডিজাইনটা নিয়ে বসার। শেষ চেষ্টা, কিন্তু কথাটা মুখ ফুটে বলতে সাহস হলো না। 5 দিন রাগের পর মণিদীপা এসেছে। এই সময় তার মতের বিরুদ্ধে যাওয়ার ফল মারাত্মক হতে পারে। এত চাপ একসঙ্গে নেওয়া কঠিন হবে। চুপ করে সন্দীপ তৈরি হয়ে নিল। বেশিক্ষণ হাঁটতে হলো না, মিনিট 15 মধ্যে বৃষ্টি নামলো। প্রথমে বড় বড় ফোঁটায়, তারপর মুহূর্তে চারপাশে সাদা করে। মণিদীপা সন্দীপের কনুইয়ের কাজটা ধরে ফিস ফিস করে বলল, ইস কি মজা! এই ভিজবে? সারা শরীর কেঁপে উঠল সন্দীপের। সামনের দোকানটায় এক ছুটে ঢুকে যাবে ভেবেছিল সে, পারল না, থমকে দাঁড়ালো। কে কথাটা বলল? মণিদীপা নাকি কাননবালা? কে বলল? তোমার কি ঠান্ডা লেগেছে সন্দীপ? আমি কি এসটা কমিয়ে দিতে বলবো? আদ্যনাথ বসুর ঘরের আলোগুলো যেন আজ আরও একটু চাপা, আরও একটু নরম। 6 দিনে মানুষটা কি একটু রোগা হয়ে গেছে? নাও হতে পারে। আলো ছায়ার নানা ধরনের বিভ্রান্তি হয়। ঠান্ডা লেগেছে স্যার, তবে এসি কমাতে হবে না, অতটা কিছু নয়। গুড, কিছু না হলেই ভালো। সন্দীপ, তুমি কিন্তু ইচ্ছে করলে আরও একটা দিন সময় নিতে পারো। তোমাকে 7 দিন সময় দেয়া হয়েছিল, 7 ডেজ। তুমি একদিন আগেই চলে এসেছ। সন্দীপ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হেসে বলল, স্যার, আমার আর সময় দরকার নেই, আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? আদ্যনাথ বাবুর গলায় যেন সামান্য অবাক হওয়ার সুর। তিনি চেয়ারটা ঠেলে একটু এগিয়ে আনলেন, বললেন, তুমি শিওর যে তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমার কাজ হয়ে গেছে, তবে সেই ভাবনা আপনার পছন্দ হবে কিনা জানি না। হাত দিয়ে টেলিফোনে রিসিভার তুলতে তুলতে আদ্যনাথবাবু বললেন, তুমি কটা প্রজেক্ট এনেছো সন্দীপ?
মানে আমি বলতে চাইছি হাউ মেনি অপশানস। তারপর রিসিভারে মুখ রেখে বললেন, এখন ঘরে কোনো লাইন দেবেন না। সন্দীপ একটু থামল, তারপর গলায় জোর এনে বলল, কোনো অপশানস নেই, নো অপশানস, একটাই প্রজেক্ট। একটা? অনলি ওয়ান? আদ্যনাথবাবু পা দিয়ে চেয়ারটাকে ফের একটু পিছিয়ে নিলেন। এই সময় তার মুখের একপাশে একটা আলো রেখা এসে পড়বার কথা, অন্য দিন অন্তত পড়ে, আজ পড়ল না। হ্যাঁ স্যার, একটা। আশ্চর্য, এত বড় একটা কাজের জন্য একটা মাত্র প্রপোজাল? তোমাকে কোয়াইট কনফিডেন্ট মনে হচ্ছে সন্দীপ। আচ্ছা, ফাইলটা দাও। ফাইল তো আনিনি স্যার। সত্যি কথা বলতে কি, আমি লিখিনি কিছুই, পুরোটাই শুধু ভেবেছি। আদ্যনাথবাবু সোজা হয়ে বসলেন, ঠোঁটের ফাঁকে একটু হাসলেন। এত কম আলোতে সেই হাসি দেখতে পাওয়ার কথা নয়, তবু সন্দীপ দেখতে পেল। ইন্টারেস্টিং। অনেক বছর পর আমি কোনো প্রজেক্ট মুখে মুখে শুনব। জিনিসটা বলতে তোমার কতক্ষণ লাগবে? আধ ঘন্টা? 1 ঘন্টা? আমরা কি তার আগে 1 কাপ চা খেয়ে নেব? স্যার, আমার মনে হচ্ছে খুব বেশি হলে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে বলে ফেলতে পারবো। মাত্র 10? অনলি 10? আর ইউ শিওর অনলি 10? হ্যাঁ স্যার, 10 মিনিটই যথেষ্ট। আমি কি শুরু করতে পারি? তুমি শুরু করো। আদ্যনাথবাবু চশমা খুলে মাথার চেয়ারে ঠেকালেন। সন্দীপ শান্ত ভঙ্গিতে বলতে শুরু করল। 10 নয়, লাগলো 12 মিনিট। একটা সময় পর্যন্ত আদ্যনাথবাবু সন্দীপের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিলেন। তারপর তিনি মুখ নিচু করে ফেলেন। সন্দীপ থামার পর স্থির হয়ে বসে থাকেন দীর্ঘক্ষণ, একইভাবে মুখ নামিয়ে। তারপর ফিসফিস করে বলেন, তুমি কি আর একবার ওই জায়গাটা থেকে বলতে পারবে সন্দীপ? বলবে? সন্দীপ টেবিলের ওপর অনেকটা বেশি ঝুঁকে পড়ে। মালিকের টেবিলে এতটা ঝুঁকে পড়া যায় না। সন্দীপ উত্তেজনায় সেসব ভুলে গেছে। কোন জায়গাটা থেকে স্যার আপনার ভালো লেগেছে? আদ্যনাথবাবু যেন সন্দীপের পুরো কথা শুনতেই পেলেন না। বললেন, ওই যে যেখানে মেঘ আরও কালো হয়ে এলো। সন্দীপ উৎসাহের সঙ্গে প্রায় উঠে দাঁড়ালো, বলল, স্যার দোতলা, স্যার দোতলা। 1 তলায় যে হালকা মেঘলা ভাবটা ছিল, সেটা দোতলায় আরও কালো করে আনা হবে। করিডোরে আলোটা এমন করা হবে যাতে মনে হয় মেঘে মেঘে আকাশ সত্যি কালো হয়ে গেছে। 1 তলার প্যাসেজগুলোতে আমরা হালকা একটা ঠান্ডা হাওয়া রাখবো, কাছাকাছি কোথাও বৃষ্টি হলে যেমন হাওয়া দেয় সেরকম। 2 তলায় সেটা বাড়বে। 3 তলায় উঠলে এটাকেই স্যার একটা ঝড়ের চেহারা দিতে হবে। ঝড়? বিড়বিড় করে বললেন আদ্যনাথ। হ্যাঁ স্যার, ঝড়। আমাদের শপিং মলে 3 তলার করিডোরে সব সময় মেঘ আর ঝড় পাওয়া যাবে। শুধু তাই নয়, সঙ্গে বড় বড় ফোঁটার বৃষ্টি ফেলতে শুরু করব। জিনিসটা করা কোনো সমস্যা হবে না। সিলিং থেকে শাওয়ার দিয়ে সহজেই করা যাবে। শুধু ড্রেনেজটা স্যার খেয়াল থাকে যেন। অতটা জল সারাক্ষণ পাম্প আউট করে ফেলতে হবে তো। আমাদের ইঞ্জিনিয়াররা নিশ্চয় সেটা পারবে। এরপর 4 তলায় আমরা ভালোভাবে বৃষ্টি নামাবো। আপনাকে তো একটু আগে বললামই, যারা
4 তলায় উঠবেন এমন প্রতিটা কাস্টমারের জন্য আমরা ছাতা এবং ওয়াটারপ্রুফের ব্যবস্থা রাখছি। শপিং মলের নিচেই সব পাওয়া যাবে। সেই ছাতা নিয়ে আর ওয়াটারপ্রুফ পরে দোকানে দোকানে ঘুরে কেনাকাটা করাটাই হবে মেঘ বৃষ্টির আসল মজা। আদ্যনাথবাবু চেয়ারটা ঠেলে যেন আরও একটু অন্ধকার দিকে সরে গেলেন। তিনি যেন চাইছেন উল্টো দিকে বসে থাকা সন্দীপ তার মুখ দেখতে না পায়। মেঘ বৃষ্টি? মেঘ বৃষ্টিটা ঠিক কি? সন্দীপ এবার লজ্জা পেল, নিচু গলায় বলল, আমাদের শপিং মলের নাম স্যার, আমি ভেবেছি খারাপ হয়েছে? আদ্যনাথবাবু উত্তর দিলেন না। সন্দীপ বলতে লাগলো, একদম ছাদে একটা রেস্তোরাঁর কথাও ভেবেছি, বড় রেস্তোরাঁ, সিনথেটিক ছাদ, ছাদের ওপর সারাটা সময় ঝরঝর করে বৃষ্টি পড়বে, সময় বুঝে আলোটাও অ্যাডজাস্ট করা যাবে। এখানে স্যার জলের থেকে আমরা বৃষ্টির শব্দের দিকে বেশি মন দেব। অল্প অল্প ছাঁট আসবে। এখানে মূল মেনুটাই হবে খিচুড়ি, নানা ধরনের খিচুড়ি, সঙ্গে ইলিশ মাছ। আমার ধারণা ঠিক মতো করা গেলে এটা স্যার খুবই আকর্ষণীয় হবে। মেঘ বৃষ্টিতে কোনো ভেজার জায়গা নেই সন্দীপ। আদ্যনাথবাবুর গলাটা একটু অন্যরকম শোনালো কি, একটু ভারী। স্যার, আলাদা করে ভেজার জায়গা না রাখলেও ইচ্ছে করলে যে কেউ ভিজতে পারবে। পুরো ব্যবস্থাটাই সেরকম রাখা যেতে পারে। কাঁচা সবজি, আনাজপাতি আর ফলের দিকটা তো স্যার আমি ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই রাখতে চাই। তোমার কি বলা শেষ হয়েছে? হ্যাঁ স্যার, শেষ হয়েছে। আপনার কেমন লাগলো? পছন্দ হয়েছে? এবার তাহলে চা দিতে বলি। বলুন স্যার। আদ্যনাথ বসু এতক্ষণ পরে মুখ তুললেন। কম আলোর কারণে সন্দীপ দেখতে পেল না। এই বয়স্ক কুৎসিত দর্শন মানুষটার দুচোখ গড়িয়ে জল পড়ছে, বড় সুন্দর দেখাচ্ছে। গল্পটা সানন্দা পুষ্পাঞ্জলিতে 2006 সালে প্রকাশ হয়েছে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে।